মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সভার সভাপতি শ্রীনির্মলনাথ, আছেন শঙ্খ ঘোষ, স্বপন বসু, বিজেশকান্তি পানিগ্রাহী। তাদের আমি স্বাগত জানাই আপনাদের সকলকে, যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানের সমাবেত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এর সাহায্যে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এবং গণমাধ্যম যে বিভাগ, তাদের উদ্যোগে এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা জানেন এর মধ্যে যে সংবাদ সংবাদপত্রের 200 বছর পূর্তি হচ্ছে। সেই উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে একটি আহ্বান করা হয়েছিল, আমরা যৌথভাবে এই অনুষ্ঠানে পালিত করি। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণমাধ্যম যে বিভাগ, তাদের সহযোগিতায় বা যৌথ উদ্যোগে এখানে অনুষ্ঠানটি আয়োজন করেছে। আপনারা যেখানে বসে আছেন, এটি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে বাংলা সংবাদপত্রের শ্রেষ্ঠ সংখ্যাগুলো এখানে সমৃদ্ধ আছে। এটা একটা শ্রেষ্ঠ সংখ্যা ক্ষেত্র। আধুনিক যুগের ফসল সংবাদপত্র এবং সামাজিকপত্র কমিউনিকেশন বা জনসংযোগের অন্যতম মাধ্যম সংবাদপত্র এবং সামাজিকপত্র। বর্তমান যুগে ইলেকট্রনিক মিডিয়ার বাড়বাড়ন্ত সত্ত্বেও জনজীবনে সংবাদ সাময়িকপত্রের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগের সূচনা পর্বে বাংলা সাময়িকপত্রের উদ্ভব, যা ছিল যুগ প্রভাবে অনিবার্য পরিণতি। 1818 খ্রিস্টাব্দ বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বৎসর। ওই বৎসরই অল্প সময়ের মধ্যে বাংলা ভাষায় 3টি পত্রিকা প্রকাশিত হয়। এগুলো দিগদর্শন, সমাচার দর্পণ, বাংলার বিজেপি। 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে দিগদর্শন পত্রিকা প্রথম সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল যুবালোকের কারণ সংগৃহীত নানা উপদেশ। দিগদর্শন পত্রিকার বিষয়সূচি থেকে বোঝা যায় সেকালে শিক্ষিত যুব সম্প্রদায়ের মনকে জ্ঞান ও চর্চার বিষয়ে আগ্রহী করে করেছিল দিগদর্শন পত্রিকা প্রকাশের অন্যতম লক্ষ্য। ভূগোল, ইতিহাস এবং অন্যান্য তথ্য উপন্যাসিক পত্রিকায় সংবাদপত্রের চরিত্রের সঙ্গে এর মিল ছিল যথেষ্ট। 1818 খ্রিস্টাব্দের 23 মে সেরা পরিবেশন থেকে প্রকাশিত হল সমাচার দর্পণ। এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই পত্রিকা দীর্ঘজীবী হয়। মার্কে বার্গের বন্ধ থাকার পরও 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত সমাচার দর্পণ প্রচারিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। সমাচার দর্পণ ছিল সাপ্তাহিক পত্রিকা।
এই সময় প্রকাশিত আরেকটি পত্রিকার নাম জানা যায়, সেই পত্রিকার নাম বেঙ্গল গেজেটি বা বাংলা গেজেটি। অনুবাদ করা হয় গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। সাপ্তাহিক এই পত্রিকার কোনো সংখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়। প্রথম পর্যায়ের সংবাদপত্র সম্পর্কে বলেছেন, এই সকল সাময়িক পত্র প্রকাশের প্রাথমিক আগ্রহ ছিল রিলিজিয়ান, moral and political matters, domestic occurrences, foreign as well as local intelligence। সাময়িকপত্র প্রকাশের সূচনাস্থলে ইউরোপীয় মিশনারিরা খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করতে গিয়ে দেশীয় ধর্ম ও সংস্কৃতির প্রকারহীন হিন্দু ধর্মের দুর্বলতাকে বেছে নিতেন। প্রতিক্রিয়ার আত্মপক্ষ সমর্থনে এগিয়ে এসেছিলেন এদেশের সমাজপতিরা। বাঙালি দ্বারা প্রকাশিত এই সময় দুটি সংবাদপত্র সংবাদ কৌমুদী এবং সমাচার চন্দ্রিকার নাম উল্লেখ করতে হয়। বাংলা সাহিত্যের বিকাশে সাময়িকপত্র এবং সংবাদপত্রের ভূমিকা সম্পর্কে শিক্ষিত সচেতন মানুষ মাত্রই অবহিত। বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্রের ভূমিকা 19শ শতাব্দীর বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করা গেছে। বিষয় অনুযায়ী প্রবন্ধ সাহিত্যের বিকাশ, সংরচনা সাহিত্যের উদ্ভব, রম্যরচনার সৃষ্টি, ছোট গল্পের উদ্ভব, বিকাশ, অভিবর্তন, যুগান্তকারী উপন্যাসের প্রকাশ, এসবের সঙ্গে জড়িয়ে আছে সাময়িকপত্র ও সংবাদপত্র। আবার দেশের আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক সংবাদ, অন্যায় অত্যাচারের প্রতিবাদ, জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকাটি ছিল স্মরণীয়। মৌলিক সাহিত্যের ক্ষেত্রে সাময়িকপত্র, তথ্য সম্প্রসারের ক্ষেত্রে সংবাদপত্রের অগ্রণী ভূমিকা পালন করে থাকলেও অনেক সময় এগুলি কম বেশি একই ভূমিকা পালন করেছে। দায়িত্ব পালনকারী এই জাতীয় পত্রপত্রিকার সংখ্যা অসংখ্য। আর এই কোনটা রেখে কোনটার নাম করব সেই বিব্রত পরিস্থিতিতে না দিয়ে আমরা সব পত্রিকাগুলি কথায় আজকে স্মরণ করছি। আজকের অনুষ্ঠানে যারা শ্রোতা হিসেবে যোগ দিয়েছেন তাদের প্রথমে স্বাগত জানাই। ভারত পরিবেশে মনোজ্ঞ শ্রোতার উপস্থিতি বক্তাকে অনুপ্রাণিত করতে থাকে। স্বাগত জানাই বিশিষ্ট কবি, চিন্তাবিদ ও শিক্ষাবিদ শ্রী শঙ্কর ঘোষকে। এই ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানে উদ্বোধন করতে সম্মত হয়েছিলেন। তার ব্যক্তিগত কাজও ছিল এবং শারীরিক দিক থেকে অসুস্থ। আমাদের কথা দিয়েছিলেন যে তিনি তার কথা রেখে এখানে এসছেন, আমরা কৃতজ্ঞ। স্বাগত জানাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ছাত্রছাত্রীদের, বিশেষ করে উল্লেখ করতে হয় শ্রী অঞ্জন বেরা এবং মাইকরণ ঘোষের নাম, এবং আমাদের শ্রী বিশেষ স্বামী মানিটাই নাম। বাংলাদেশ থেকে এসছেন বিখ্যাত লেখক, সংবাদ সাময়িকপত্র প্রকাশ করেছেন মুনতাসির মামুন। তিনি আজকের অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন, তাকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠানের সভাপতি শ্রী নির্মল নাথ, আমাদের প্রতিষ্ঠানের সভাপতি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আমার এই বক্তব্য শেষ করলাম। নমস্কার। শুভদিন। আজকে এই যে আন্তর্জাতিক আলোচনা চক্র, ২০শতবর্ষে বাংলা সংবাদ সাময়িকপত্র, তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় সভাপতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি, সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শ্রী শঙ্কর ঘোষ
শিক্ষাবৃন্দ, ছাত্রছাত্রী, গবেষক গবেষিকা এবং দেশের যারা আছে সবাইকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার অনুষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে যথাযোগ্য সম্মান জানাই। সর্বপ্রথম এই বিষয়টা, এই যে সংবাদপত্রে 200 বছর কমপ্লিট হচ্ছে, প্রথমত আমরা আমাদের বিভাগে একটি সভায় আলোচনা করেছিলাম। তাতে আমাদের বিভাগের অধ্যাপক সৌমেন্দ্রনাথ বেরা একটি প্রস্তাব রেখেছিলেন যে এই 200 বছরের যে অনুষ্ঠান আমরা সেটা ঠিকভাবে পালন করতে পারি না। স্বভাবতই তখনই বিভাগীয় প্রধান হিসাবে এবং অনুষদের অধ্যক্ষ হিসাবে আমার মধ্যে একটা আগ্রহ দেখা গিয়েছিল এবং আমি সাথে সাথে প্রফেসর বেরাকে বলেছিলাম, হ্যাঁ এটা নিশ্চয়ই করতে হবে এবং কিভাবে করা যায় তার একটা ব্যবস্থা নিতে হবে। সেই থেকে আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের সাথে যোগাযোগ করি এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমরা বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞ, আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞ যে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাদের সদা প্রসারিত হাত আমাদের প্রতি বাড়িয়ে দিয়েছেন এবং এই অনুষ্ঠানটা করতে এগিয়ে এসেছেন, যাতে আজ যৌথ উদ্যোগে আমরা এই দুদিনের অনুষ্ঠান করতে পারছি। আজকে যারা এসেছেন আমার বিভাগের পক্ষ থেকে, আগামীকালও আপনাদের আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিভাগে ঋত্বিক করে অনুষ্ঠান আমরা করব, তাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ আমরা কেন এই বঙ্গীয় সাহিত্য পরিষদকে বেছে নিয়েছিলাম সেটা সম্পাদকের স্বাগত ভাষণে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে তখন আমরা এটা বুঝেছিলাম যে এখানে করতে পারলে এখানকার যে সংবাদপত্রের সম্ভার, দীর্ঘদিনের সম্ভার, সেটা গুরুত্ব বুঝে আমরা এই অনুষ্ঠানটা বঙ্গীয় সাহিত্য পরিষদের সাথে করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম এবং আজ আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। একটি এখানে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, সেই প্রদর্শনী চলবে 1 এপ্রিল পর্যন্ত। অতএব আপনারা সেই প্রদর্শনী দেখবেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমার দু একটি কথা মনে পড়ছে যে এই সংবাদপত্র এবং সাময়িক পত্র এর সাথে আমি ব্যক্তিগতভাবে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের সাথে যুক্ত, আমি তার শিক্ষক। সেখানেও আমরা দেখেছি কিভাবে সংবাদপত্র এবং গ্রন্থাগার একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এই যে গ্রন্থাগার, আমাদের দেশে যে সমস্ত গ্রন্থাগার রয়েছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গে যদি আমরা ধরি এশিয়াটিক সোসাইটি 1784, তারপরে আমরা আর একটু এগোলে দেখতে পাবো যে 1836 তৈরি হচ্ছে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এবং সেই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি তৈরি 1835 অগাস্ট তৈরি হয়েছিল, হওয়া শুরু হয়েছিল, কিন্তু 8ই মার্চ তার উদ্বোধন হয় এবং সেটা জনগণের জন্য খুলে দেওয়া হয়। সেখান থেকে দেখা যাচ্ছে যেভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার তার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছেন। তার পরবর্তীকালে ধীরে ধীরে আমরা অনেকগুলো লাইব্রেরি পেয়েছি। আমরা পেয়েছি উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, আমরা পেয়েছি হুগলি ডিস্ট্রিক্ট লাইব্রেরি, আমরা তারপরে পরপর অনেকগুলো লাইব্রেরি পাওয়ার পর আমরা 1893 পাচ্ছি বঙ্গীয় সাহিত্য পরিষদ। এর যে মূল্যবান সংগ্রহ, যেটা এখন আপনাদের জন্য খুলে দেওয়া হবে, আপনারা সবাই অনেকে হয়তো দেখেছেন, আবার যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের নতুন ছাত্রছাত্রীদের দেখে তাদের আমি সবাইকে বলবো যে তোমরা সবাই এই সংগ্রহ নিশ্চয়ই নিখুঁতভাবে দেখার চেষ্টা করবে। সংবাদ
পত্রের বা সাংবাদিকতার একজন ছাত্র, একজন গবেষক হিসেবে কিভাবে এটাকে নিরীক্ষণ করা যায়, গবেষকের চোখ দিয়ে কিভাবে দেখা যায়, সেগুলো করুন। এই কটি কথা বলে আজকে এই অনুষ্ঠানে আপনাদের আবার সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য মাননীয় শ্রী শঙ্খ ঘোষ, মাননীয় শ্রী বারিকধর ঘোষ এবং উপস্থিত বন্ধুরা, বাংলা সংবাদ সংবাদপত্রের ২০ বর্ষে আপনাদের কাছে কবুল করতে আমার কোনো দ্বিধা নেই যে আমার জ্ঞান গভীর খুব সীমিত। আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটি গল্পের মধ্য দিয়ে আমার বক্তব্যকে উপস্থিত করব। গল্পগুলো কিন্তু আমার মন গড়া গল্প না, একরকম গল্প আমরা পড়ি যাকে বলা হয় গল্প হলেও সত্যি। সেই রকম খাদ্যের গল্প হলেও সত্যি আমরা শুনি। প্রথম গল্পটা 19 শতকের দ্বিতীয়ার্ধের ঘটনা। সারা ভারতবর্ষে বিদ্রোহের আগুন জ্বলছে। ভারতবাসী চাইছে ইংরেজ থেকে তাড়াতে। সেই সময় কলকাতা থেকে একটি দৈনিক পত্রিকা বের হতো। পত্রিকাটির নাম হচ্ছে সমাচার সুধাবর্ষণ। সেই সমাচার সুধাবর্ষণ কাগজটি বাংলা এবং হিন্দি দ্বিভাষিক পত্রিকা ছিল। 1857 এই পত্রিকাটা যখন বিদ্রোহের আগুন চলছে, তখন বিদ্রোহীরা কি চায়, তারা ভারতবর্ষ শাসন করতে পেলে কি করবে, তার একটা রূপরেখায় কাগজে প্রকাশ করলেন এবং তার সঙ্গে কিছু মন্তব্য করলেন। ফল কি হল? এই কাগজের সম্পাদক ছিলেন শ্যামসুন্দর সেন। তিনি থাকতেন কলকাতার আমড়াতলায়। আমড়াতলা জায়গাটা কোথায়? আমড়াতলা জায়গাটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে কেউ যদি ধর্মতলা যান, সোজা রাস্তায় মহাত্মা গান্ধী রোড ধরে চিতপুরের পরের স্টপেজটা হচ্ছে বড়বাজার থানা স্টপেজ। ঢুকেই বামাতে যে রাস্তাটা, সেটা আমড়াতলা। একটু গেলেই বড়বাজার থানা। রাস্তাটা শেষ হয়েছে বাগড়ি মার্কেটে গিয়ে। এই রাস্তা থেকে বেরোতো শ্যামসুন্দর সেনের সমাচার সুধাবর্ষণ। এই ঘোষণা বেরোনোর পরে 1857 12ই জুন পুলিশ কমিশনার ওয়াকফের নেতৃত্বে বিশাল এক পুলিশ বাহিনী ওই আমড়াতলার বাড়িতে ঘিরে ফেলে এবং সম্পাদককে গ্রেপ্তার করে তাকে লালবাজারে নিয়ে গিয়ে লকআপে আটকে রাখে। পরের দিন তাকে কোর্টে তোলা হয়। 20,000 টাকা জামিনে তিনি মুক্তি পান। আপনারা ভাবুন, 1857 20,000 টাকা, সেটার মূল্য কত? এবং এরপরে কাগজটাকে একবারে শেষ করে দেওয়া হয়। বাংলা সংবাদপত্রের 200 বছর উপলক্ষে আপনাদের সবার কাছে আমার বিনীত প্রশ্ন, কলকাতা শহরে তো ব্রিটিশ স্মরণের রাস্তা আছে, তিনি প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন। শ্যামসুন্দর সেনের নামে তো আমরা তো নাম হয়নি। শ্যামসুন্দর সেনকে কি আমরা মনে রেখেছি? আমার দ্বিতীয় গল্প আপনাদের কাছে উপস্থিত করি। কলকাতার কাছে একটা শহর, সেই শহর থেকে দু একজন মানুষ আজকের এই আলোচনা সভায় যোগ দিয়েছেন। শহরটির নাম হচ্ছে চন্দননগর। চন্দননগরে একটা অঞ্চল আছে, সেটাকে বলা হয় গুন্দলপাড়া। এই গুন্দলপাড়া থেকে একটা পত্রিকা বেরোতো, সাপ্তাহিক পত্রিকা, নাম প্রজাবন্ধু।
1889 12ই জুলাই থেকে 20শে সেপ্টেম্বরের মধ্যে এই পত্রিকায় 7খানা লেখা বেরোয়। লেখাগুলো কি নিয়ে? ব্রিটিশ সরকারের কাশ্মীর নীতি, ইংরেজ কি ভারতবর্ষের বন্ধু, ইংরেজের দুমুখ নীতি। সঙ্গে সঙ্গে সম্পাদকের কৈফিয়ত দাবি করা হলো। সম্পাদক এবং স্বত্বাধিকারী তিনি বললেন যে এইসব ব্যাপার সাংবাদিকরা লিখেছেন, এগুলোর সঙ্গে আমি জড়িত নই। সরকার কি করলেন? কাগজটির মালিক ছিলেন তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। তিনি চাকরি করতেন রাইটার্স বিল্ডিংসে। কি চাকরি করতেন? ডিপিআই অফিসে তিনি লোয়ার ডিভিশন ক্লার্কের কাজ করতেন। মাননীয় গভর্নর জেনারেল অর্ডার দিলেন তাকে চাকরি থেকে তাড়িয়ে দিতে, বি ডিসমিসড ফ্রম সার্ভিস। এবং দ্বিতীয় কথা কি লিখলেন? এই কাগজটা ব্রিটিশ ভারতের কোথাও জলপথে, স্থলপথে, রেলপথে নিয়ে যাওয়া যাবে না। যে নিয়ে যাবে তাকে গ্রেফতার করা হবে। এরপরে কাগজটা বন্ধ হয়ে গেল। তৃতীয় গল্পটা বলি আপনাদের। বাংলার প্রতিবেশী একটি রাজ্য আসাম। আসামের একটি বাংলাভাষী অঞ্চল আছে এবং আপনারা জানেন 21শে ফেব্রুয়ারিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তরুণরা রক্ত দিয়েছিলেন মাতৃভাষার জন্য। কাছাড়ের ছেলেমেয়েরাও কিন্তু রক্ত দিয়েছিলেন, রক্তে রাজপথ লাল করে দিয়েছিলেন। তাই সেই কাছাড় থেকে একটি পত্রিকা বেরোতো, নাম হচ্ছে শিলচর, সাপ্তাহিক পত্রিকা। সম্পাদক ছিলেন বিধুভূষণ রায়। সম্পাদকের চাকরি করে তো আর পেট ভরে না। তিনি একটা স্কুলে মাস্টারি করতেন, নরসিংহপুর স্কুল। এই শিলচর কাগজে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের যথেচ্ছাচার, চা বাগানে কুলিদের অত্যাচার, কুলি রমণীদের ইজ্জত নিয়ে টানাটানি, এইসব নিয়ে লিখতে লাগলেন। ফল কি হলো? ফল হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্কুলের ম্যানেজিং কমিটির কি যেন বলে আর কি, সভাপতি, তিনি তাকে ডিসমিস করলেন। এবং এই ডিসমিস করার চিঠি নিয়ে তিনি যখন বাড়ি ফিরলেন, তিনি দেখলেন তার স্ত্রী পুত্র একটি গাছের তলায় বসে আছে। কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন। আসাম তো আপনারা জানেন হাতি, মাউন্ট বন্ধুরে আসামের, হাতি দিয়ে তার বাড়িটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এই মানুষটির প্রাণ ভয়ে পালিয়ে এলেন তার নদিয়ার গ্রামের বাড়িতে। গল্পগুলো আপনাদের কাছে নিবেদন করলাম একটি কারণে। কারণটি হচ্ছে ব্রিটিশ কলোনিতে বাংলা সংবাদপত্রের জন্ম। তার পায়ে ছিল শেকল বাঁধা এবং আপনারা দেখবেন একটু চলতে গেছে তার শেকল ধরে টান দিয়েছে। এবং এই টানটা কবে দেওয়া হয়েছে? 1823-এ দেওয়া হয়েছে। আপনারা দেখবেন আবার টান পড়ছে 1857, আবার টান পড়ছে 1878-এ, আবার টান পড়ছে 1897-এ, আবার টান করছে 1910-এ। পর 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 শেকল ধরে টানা হচ্ছে, অর্থাৎ স্বাধীনভাবে বাংলা সংবাদপত্র বিকশিত হতে পারেনি। এইটি আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্যে আমি যাই। বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সে ঐতিহাসিক ভাষণে একটা কথা বলেছিলেন যে আর আমাদের দাবায় রাখতে পারবা না। এই শেকল দিয়েও কিন্তু বাংলা সংবাদপত্রকে দাবিয়ে রাখা যায়নি। হুগলি
হুগলি থেকে কলকাতা, এবং কলকাতায় এত পত্রিকা বেরোতে লাগলো যে সেকালের একটা বিখ্যাত কাগজ ফ্রেন্ড অফ ইন্ডিয়া 1840-এ লিখল যে কলকাতা প্রাসাদ নগরী নয়, আর কলকাতা হচ্ছে পত্রিকা নগরী, সিটি অফ পেপার্স। পত্রিকা কিন্তু এই সিটি অফ পেপার্সের মধ্যে আবদ্ধ রইল না। কিভাবে তার যাত্রা হলো আপনারা জানেন, তবু একবার বলি। কলকাতা থেকে চলে গেল মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে চলে গেল রংপুরে, রংপুর থেকে বেরোলো বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। সেখান থেকে চলে এলো বর্ধমানে 1849-50-এ। 2 বছরের মধ্যে বর্ধমান একটা ছোট মফস্বল শহর, সেখান থেকে 3টে পত্রিকা বেরোলো, 3টে সংবাদপত্র। সেখান থেকে পত্রিকা চলে এলো মেদিনীপুরে, এবং তারপরে আপনারা দেখুন অবিভক্ত বাংলার প্রত্যেকটা জেলা, একমাত্র দার্জিলিং বাদ দিয়ে প্রত্যেকটা জেলা থেকে পত্রিকা বেরোতে আরম্ভ করল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে আছে একটা বিখ্যাত লাইন, এই যৌবন জলতরঙ্গ রোধী রেখে বাংলা পত্রিকাকে কিন্তু শিকল পরিয়ে রুদ্ধ করা যায়নি। খালি মফস্বলের শহর নয়, বন্ধুরা মনে রাখবেন, গ্রামে গ্রামে পত্রিকা ছড়িয়ে পড়ল। ওড়াল, মজিলপুর, ফরিদপুরের বেড়া, জঙ্গলবাড়ি ময়মনসিংহের, চাটমোহর পাবনার পত্রিকা বেরোতে লাগলো। এবং গ্রামে পত্রিকা বার করে শহরের মানুষকে যে চমকে দেওয়া যায়, সেটা কিন্তু গ্রাম থেকে প্রকাশিত 3টে পত্রিকা দেখিয়েছিল। 3টে পত্রিকায় আপনাদের খুব পরিচিত। 3টে পত্রিকার নামটা একটু বলি। প্রথম পত্রিকাটা আমাদের খুব কাছের একটা শহর থেকে বেরোতো। আপনারা যদি শিয়ালদা সাউথ স্টেশন থেকে বারুইপুরের দিকে যান, সোনারপুরের পরেই যে স্টেশনটা, সেটাকে এখন বলে সুভাষগ্রাম। এইটার আগেকার নাম ছিল চামড়িকোটা। আমরা যখন এই চামড়িকোটায় গেছি প্রথম, তখন আমরা দেখেছি ওই ট্রেন আসার সময় স্টেশনে একটু কলরব, তারপরে কিন্তু এটা একটা মরুভূমির মতো, ধুধু করছে রাস্তা, জনপ্রাণী নেই, এবং সেখানে হাঁটতে হাঁটতে দেখতে যাওয়া। এই চামড়িকোটা থেকে বেরোতো সোমপ্রকাশ। এবং এখানে যেসব বন্ধুরা উপস্থিত আছেন তারা সবাই সোমপ্রকাশের কথা জানেন, সোমপ্রকাশের ইতিহাস জানেন, সোমপ্রকাশকে নিয়ে তারা গর্ববোধ করেন। দ্বিতীয় পত্রিকাগুলি কুমারখালী, বাংলাদেশের একটা জায়গা, কুমারখালী থেকে প্রকাশিত হলো গ্রাম বার্তা প্রকাশিকা, বার করলেন হরিনাথ মজুমদার। এবং যে প্রেসটায় এই পত্রিকা ছাপা হতো, মথুরাকান্ত যন্ত্র, সেটা এখনো পরম যত্নে রক্ষিত আছে। কুমারখালী যারা না গেছেন তারা বুঝতে পারবেন না যে কুমারখালী কতখানি ভেতরে যেতে হয়। আর তৃতীয় পত্রিকা কলকাতায় এসেছিল কিন্তু অনেক পরে। পত্রিকাটি হচ্ছে অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকার জন্ম কোথায়? অমৃতবাজার পত্রিকার জন্ম হচ্ছে যশোরের অমৃতবাজার গ্রামে। অমৃতবাজার গ্রাম যেখান থেকে পত্রিকাটা বেরোচ্ছে, সেখানের অবস্থানটা কিরকম? অমৃতবাজার সম্পাদক বলছেন, উত্তর পশ্চিমে 3 দিনের পথ, পূর্বে 1.5 বছরের পথ এবং দক্ষিণে 3 বছরের পথ, এর মধ্যে একটিও প্রেস নেই। ফলে সংবাদপত্র কি তা এখানকার মানুষ জানে না। তাহলে সংবাদপত্র ছড়িয়ে পড়ছে। এখন প্রথম যেটা বলেছি সেইটা আপনাদের কাছে আবার উপস্থিত করি। সংবাদপত্রের পায়ে এই শেকল বাঁধা হলো কেন? কেন তাকে বিকশিত হতে দেওয়া হলো না? আমাদের যৌবনকালে আমরা যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েছি,
তখন কলকাতায় রাস্তায় ঘাটে একটা গান বাজত, বিখ্যাত গান, সবাই জানেন। সেই গানের দুটি লাইন আমি বলছি। গানের প্রথম লাইন হচ্ছে, ওরা আমাদের গান গাইতে দেয় না। কেন গাইতে দেয় না? উত্তরটা কিন্তু এই গানের মধ্যেই আছে। বলে দেওয়া হচ্ছে ওরা ভয় পেয়েছে কমরেড, ভয় পেত সংবাদপত্রকে। কেন ভয় পেত সেই কথাটা একটু বলে দিই। সংবাদপত্র কিন্তু জনমত গঠন করত, এবং এই জনমতের প্রভাবটা কি সাংঘাতিক। একটা সাম্প্রতিক ঘটনা বলি, সাংবাদিকতা বিভাগের অনেক তরুণী বন্ধু আছেন, তারা এটা জানেন। আমরা কয়েক বছর আগে দেখেছিলাম যে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র হানা দিচ্ছে, অত্যাচার চালাচ্ছে। স্টেটসম্যান পত্রিকায় হঠাৎ একদিন একটা ছবি বেরোলো, প্রথম পাতায় 8 পাতা জুড়ে 3টে পর ছবি। প্রথম ছবিটা হচ্ছে একটা মানুষকে পাটা উপর দিকে তুলে বেঁধে মাথাটা তলার দিকে করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ উলঙ্গ করে। দ্বিতীয় ছবি, একটা মানুষকে উলঙ্গ করে বেঁধে তাকে চাবুক মারা হচ্ছে। এবং তৃতীয়, আরেকজন ইরাকি বন্দীকে চেয়ারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ান টেলিভিশন থেকে এই ছবিগুলো যখন ছড়িয়ে পড়ে, তখন সারা বিশ্বে জনমত সৃষ্টি হয়। ইরাক থেকে কিন্তু হাত ঢুকাতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক তো অনেক দূরে। আমরা একটু বাংলার কথা শুনি। বাংলায় কি হয়েছিল? বাংলায় ব্রিটিশ সরকার যে শোষক, এদেশের মানুষকে শোষণ করতে এসেছে, সেই কথা কিন্তু প্রথম আমরা পেয়েছি 1853 সংবাদ প্রভাকরে। বলছেন আমাদের রাজা কিরকম? রাজা অর্থ শোষক। তিনি প্রজার হিতাহিত জ্ঞান চিন্তা করেন না। প্রজারা মরল কি বাঁচল খেয়াল রাখেন না। বন্যায় চারিদিক প্লাবিত হয়ে যাচ্ছে, তিনি মাথা ঘামান না। তিনি মাথা ঘামান না মহামারীতে দেশ উজাড় হয়ে যাচ্ছে তা নিয়ে। তিনি খালি ভাবেন কি করে তিনি কর আরো বাড়াবেন। এবং প্রভাকর সম্পাদক, বিখ্যাত সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছেন, যে দেশের রাজা অর্থ শোষক, সেই দেশের কখনো উন্নতি হইতে পারে না। দ্বিতীয়, খালি তো অর্থ শোষণ করা নয়, তারা আমাদের দেশের শিল্পটাকে ধ্বংস করেছিল। লবণ আন্দোলনের কথা আপনারা অনেক শুনেছেন। আমরা 19 শতকে যেটা শুনেছি একটু বলি। 1873 একটা কাগজ বেরোতো, ভারত সংস্কারক বলে, প্রদর্শনীতে দেখানো হয়েছে। এই কাগজটা লিখলো যে কি অন্যায়, কি অবিচার, আমাদের দেশে আমরা লবণ তৈরি করতে পারবো না, আমাদের লবণ আমদানি করতে হবে বিদেশ থেকে, তবে আমরা ভাতের সঙ্গে একটু নুন খেতে পাবো। এবং মনে রাখবেন, তখন কোথায় গান্ধীজি? তখন কিন্তু একজন বাঙালি সাংবাদিক এই কথা লিখছেন। এবং তারপরে দেখুন, ম্যানচেস্টারের কাপড়ে যখন বাজার ছেড়ে দেওয়া হলো, বঙ্গভঙ্গের অনেক আগে একটি পত্রিকা 1886-তে, তার নাম শ্রীমন্ত সওদাগর, সে বললে এরা তো বেনের জাত, এদের যদি এদেশ থেকে তাড়াতে হয় তাহলে একটাই কাজ করো, সে কাজটা হচ্ছে ওদের জিনিস কেনা বন্ধ করে দাও, তাহলেই এরা ল্যাচ গুটিয়ে পালাবে। তাহলে এই যে বয়কট, যেটা স্বদেশী আন্দোলনের একটা হাতিয়ার হয়ে উঠেছিল, সেই বয়কটকে কিন্তু কথা কিন্তু বলছে বাঙালি সাংবাদিকরা। কিভাবে জনমত সৃষ্টি করা হয়েছিল একটা বিষয়ে, আপনারা জানেন বিষয়গুলো। বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য। এখানে আমরা যারা আছি সবাই তো কালো মানুষ। এই কালো মানুষদের ওপর সাদা মানুষরা যে অত্যাচার করত, সেই বর্ণ বৈষম্য, ক্লাস হেট্রেড, এটা 19 শতকে ভয়ঙ্কর ছিল। কিরকম ভয়ঙ্কর ছিল? দুরকম বিচার ব্যবস্থা।
সাদা চামড়ার মানুষের জন্য একরকম বিচার, কালো চামড়ার মানুষের জন্য আরেক রকম বিচার। ওপরের পোস্টগুলো সব পাবে সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ পাবেন না। যখন একটা সামান্য সুযোগ দেওয়া হলো যে যারা দেশীয় কালো চামড়ার মানুষ, যারা ওদেশ থেকে ICS পরীক্ষায় পাশ করে আসছেন, তাদের ইউরোপীয়দের বিচার করার সুযোগ দেওয়া হোক। ইংরেজদের রাগ হলো, বিখ্যাত আন্দোলন হলো ইলবার্ট বিল আন্দোলন। হেমচন্দ্রের সেই বিখ্যাত কবিতা আপনাদের মনে পড়বে, গেল রাজ্য গেল মান, সব কিছু গেল, যদি নেটিভের হাতে হয় মোদের বিচার, নেভার নেভার। নেটিভরা আমাদের বিচার করবে এটা হতে পারে না। এবং বাঙালিদের যে কুৎসিত ভাষায় ইংরেজদের এক সভায় ব্যারিস্টার ব্রানসন গালাগাল করেছিলেন, সেই গালাগাল করেছি তাইতে বলা হচ্ছে, বাঙালিদের বলা হচ্ছে তেল চুপচুপে বাবু, এগুলো খোসামুড়ি একটা জাত, এদের কোনো মরুদণ্ড নেই, এরা সকলের পা চাটতে অভ্যস্ত। এবং তারপরে যে জনমতের কথা বলছিলাম, সেই জনমত এমন প্রবল হয়ে উঠল, হাইকোর্টে সবাই ঠিক করলো ব্রানসনকে কোনো কাজ দেওয়া হবে না। এবং সোমপ্রকাশ রিপোর্ট করছে ঠিক টাউন হলের মিটিংয়ের 1 মাস পরে যে ব্রানসন এদেশে কোনো কাজ না পেয়ে হাওড় জোয়ান্ন করতে করতে তিনি আবার জাহাজে করে বিদেশে চলে যাচ্ছেন, তার দেশে চলে যাচ্ছেন। আরো দুটো ঘটনা বলি জনমতের। আপনারা সবাই বিরসা মুন্ডার নাম শুনেছেন। মুন্ডারা স্বাধীনতা চায়, মুন্ডারা চায় ফসলের অধিকার। বাঙালি সাংবাদিকরা কি চেয়েছিলেন? বিরসাকে তো মেরে ফেলা হলো, তারপরে যাদের বন্দি করা হলো সেই সব মুন্ডা নারী পুরুষ যুবক যুবতী তাদের কি অবস্থায় রাখা হলো যে তাদের হাতে হাত কড়া দিয়ে সকলের পায়ে চেন বেঁধে কিন্তু কারাগারে রাখা হতো। হিতবাদী প্রশ্ন করলে কেমন বিচার যে যারা বন্দী, যারা কারাগারে আবদ্ধ, তারা কেন শৃঙ্খলাবদ্ধ? এখানে এই ব্যাপারটা শেষ নয়। মুন্ডাদের বিচার করছেন একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট, বিখ্যাত ম্যাজিস্ট্রেট। প্রভাত বলে একটা কাগজ বেরোতো, সেই কাগজটা সম্পাদনা করতেন নগেন্দ্রনাথ গুপ্ত। তিনি বললেন এ তো আজব ব্যাপার, যিনি বিচার করছেন তিনি মুন্ডা ভাষা জানেন না, আর যারা বন্দী তারা ইংরেজি জানেন না। ফলে বন্দীরা কি বলছে বিচারক বুঝতে পারছেন না, বিচারক যে প্রশ্ন করছেন বন্দীরা শুনতে পাচ্ছেন না। এই বিচারের প্রহসন করে কিভাবে মুন্ডাকে হত্যা করা হয় সে কাহিনী কিন্তু বাঙালি সংবাদপত্রিকা লিখে গেছেন। আরেকটা বিখ্যাত যুদ্ধ, ইংরেজের সাম্রাজ্যবাদী নীতির একটা অভ্রান্ত প্রকাশ, সেটা হচ্ছে বুয়োর যুদ্ধ হলো। ট্রান্সফারে কয়েকটা সোনার হীরের খনি আবিষ্কার হলো, ইংরেজ নড়ে চড়ে বসলো, জোটা দখল করতে হবে। তা বুয়োররা তাদের সঙ্গে যোগ দিল অরেঞ্জ দেশ, তারা সম্মিলিতভাবে বাধা দিল, স্বাধীনতা রক্ষার জন্য বাধা লড়াই করছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা এই পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল, আপনারা সবাই জানেন। বুয়োররা কিন্তু পারলেন না, হেরে গেলেন। একদলকে বলা হলো সকাল থেকে এসে থানায় লেফট রাইট করবে, আরেক দলকে বললো তোমরা লাঠি নিয়ে হাফ প্যান্ট করে শহরের চারদিকে ঘুরে বেড়াবে, কেউ বন্দে মাতরম বলছে কিনা, কেউ ওই বোমটম তৈরি করছে কিনা, এগুলো পুলিশকে রিপোর্ট করবে। এবং আপনারা দেখবেন এরপরে বিপ্লব আন্দোলন, বাংলা কাগজ, সে কাগজ এখানে প্রদর্শনীতে দেখানো হয়েছে। যুগান্তর আক্ষেপ করে মুজফ্ফরপুরের বোম নিক্ষেপের পর একটা কথাই বলল, আক্ষেপের সঙ্গে বলল বাঙালি বোম বানাতে শিখেছে, এত ভালো বোম পৃথিবীতে কেউ বানাতে পারে না, কিন্তু ঠিক মতো ছুটতে পারেনি। কাকে ছুটে বসলো। এবং দ্বিতীয় কথা আরেকটা বলছে, যখন ওই উপেন্দ্রনাথ, বারীন্দ্র এদের গ্রেপ্তার করা হলো,
তখন কিন্তু যুগান্তর বলছে সেই সংখ্যা আমাদের আছে, যে আমরা কিন্তু 121A এই ধারাকে মানি না। এবং ভাবতে পারেন একটা প্রেস, একটা কাগজ, তার অফিসে 5 বার পুলিশ হানা দিয়েছে 2 বছরের মধ্যে। এবং কাগজের যিনি প্রিন্টার বৈকুণ্ঠনাথ রায়, তাকে 2.5 বছর জেল দিয়েছেন ওই 1897 124A অ্যাক্ট অনুযায়ী। তাহলে জনমত গঠন এবং যত দিন গেছে জনমত উত্থান করে গেছে। আমরা তো বন্ধুরা শুধু সংবাদপত্রে 200 বছর করছি না, আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে বাংলা সাময়িক পত্র। সেদিকে একটু চোখ ফেরাই। বাংলা সাময়িক পত্র কি করেছে? 4টে বা 5টা জিনিস করেছে, যেটুকু আমি জানি সেটুকু বলি। প্রথম জিনিস যেটা করেছে, আধুনিক বাংলা সাহিত্যের সৃষ্টি করেছে। আপনারা আধুনিক বাংলা সাহিত্যের একজনও সাহিত্যিককে পাবেন না যিনি সংবাদপত্র বা সাময়িক পত্রের সাহায্য ছাড়া বিকশিত হয়েছেন। বঙ্গদর্শন যদি না থাকতো, তাহলে বঙ্কিমচন্দ্র কোথায় লিখতেন ওই বিশ্ববৃক্ষ? ঘরে ঘরে কিভাবে সেটা ছড়িয়ে পড়তো? অবোধবন্ধুতে যদি পৌর পর্যনের উপাখ্যান না বেরোতো, তাহলে বুকের তলায় বালিশ দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে পড়তেন সেইটা? যদি হিতবাদী না বেরোতো, তাহলে প্রতি সপ্তাহে একটা করে গল্প রবীন্দ্রনাথ কোথায় লিখতেন? যদি সংবাদ প্রভাকরে ঈশ্বরচন্দ্র গুপ্তের কাগজ না থাকতো, তাহলে আমরা কি পেতাম বাংলার প্রথম ভ্রমণ কাহিনী ভ্রমণকারী বন্ধুপত্র? তাহলে আধুনিক যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যটাকে তো গঠন করে দিয়েছে সাময়িক পত্র। দ্বিতীয় জিনিস কি করেছে? এই যে মুখের ভাষা, সাহিত্যের ভাষা কি হবে, ভাষা নিয়ে ভাঙা চোরা ইত্যাদি ইত্যাদি, এবং সাধু ভাষার দুর্গ ভেঙে এই যে চলিত ভাষা, সেই কাগজ এখানে রাখা আছে দেখবেন আপনারা, মাসিক পত্রিকা, সেখানে কিন্তু চলিত ভাষা স্রোত বইছে, এবং পরপর কাগজ যেখানে কিন্তু চলিত পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তৃতীয় অবদান, বাংলা ভাষাটা তো খালি বাঙালি হিন্দু বাঙালি ব্রাহ্মণের ভাষা নয়, এটা বাঙালি মুসলমানের ভাষা। বাঙালি মুসলমানরা আগে মুসলমানি বাংলার চর্চা করতেন। যখন সাময়িক পত্র পেলেন তারা, সংবাদপত্র পেলেন তারা, তখন কিন্তু তারা বাংলা ভাষার চর্চা করতে লাগলেন। 1874 মীর মোশাররফ হোসেন তিনি আজিজন নেহারে ঘোষণা করলেন, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই যে বাংলা ভাষার সেবায় বাঙালি মুসলমানের প্রত্যাবর্তন, এইটা কিন্তু বাংলা সাময়িক পত্রের একটা বিরাট অবদান। এবং চতুর্থ, আজকে প্রচুর মেয়ে এসছেন, তারা এখনো মহিলা হওয়ার বয়স পৌঁছয়নি, সেই জন্য মেয়ে বলছি, বাচ্চা বাচ্চা মেয়ে এসছেন। তারা সবাই লেখাপড়া শিখছেন, তারা কলম ধরছেন। মেয়েদের এই কলম ধরার সাহস জুগিয়েছিল সংবাদপত্র সাময়িক পত্র। আপনারা দেখুন, মেয়েরা কাগজ বার করছে, বামাবধিনীতে মেয়েরা লিখছেন, বঙ্গমহিলায় মেয়েরা লিখছেন, অন্তঃপুরে খালি মেয়েরা লিখছেন, বঙ্গবাসীতে খারাপ খালি মেয়েরা লিখছেন। তাহলে মুসলমান ফিরে এলেন বাংলা ভাষার কোলে, মেয়েরা কলম ধরলেন, জনমত সৃষ্টি হলো, এবং বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্যের জন্ম হলো। ফলে এর চেয়ে বেশি অবদান আর কি হতে পারে? আরো আছে। উদ্যোক্তারা তো আমায় আর সময় দেবেন না, এখনই বিরক্ত হয়েছে। ফলে এইটা শেষ করাই গিয়ে আবার একটা শেষে একটা কথা বলি। আমাকে এখানে যারা বলার সুযোগ দিয়েছেন এবং যারা অনুগ্রহ করে আমার কথা শুনেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। গল্পের ছলে সংবাদ সাময়িক পত্রের বাস্তব ইতিহাসের কথাই তুলে ধরলেন প্রতাপ বসু। সংবাদ সাময়িক পত্র প্রকাশের 200 বছরে দুদিন ব্যাপী যে আলোচনা চক্র, তার মূল সুরটি তার কথায় উঠে এলো।
সূচক ভাষণের পর এই পর্বের সভাপতির ভাষণে যাব। তার আগে মাননীয় পরিষদ সম্পাদকের একটা নির্দেশ যে দুদিনের যে অনুষ্ঠানসূচি সংক্ষিপ্ত আকারে এখানে বলতে হবে। আপনাদের যাদের কাছে আমন্ত্রণপত্র গেছে তারা অনুষ্ঠানসূচিটা জানেন, যাদের কাছে যায়নি সংক্ষেপে বলে দিই। মাননীয় সভাপতির ভাষণের পর প্রদর্শনীর উদ্বোধন হবে, তার 10 মিনিট, ঠিক 10 মিনিটই চা পানের বিরতি। তারপর আবার আমরা দ্বিতীয় অধিবেশনের আলোচনায় ফেরত আসবো। সেখানে সভাপতি হিসাবে থাকবেন সংবাদ সাময়িক পত্রের বিশিষ্ট গবেষক মুনতাসির মামুন মহাশয়। বক্তা হিসাবে থাকবেন দুই বিশিষ্ট গবেষক, শ্রী অঞ্জন বেরা এবং শ্রী পারিতবরণ ঘোষ। আগামীকাল 26শে মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠান দুটি অধিবেশনে হবে। প্রথম অধিবেশন মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিবেশন মানে অনুষ্ঠানের তৃতীয় অধিবেশনের সভাপতি হিসাবে থাকবেন শ্রী চিন্ময় গুহ। দুই বক্তা শ্রী দেবব্রত মুখোপাধ্যায় এবং মুনতাসির মামুন মহাশয়। চতুর্থ অধিবেশনের সভাপতি শ্রী রতন কুমার নন্দী। দুই বক্তা শ্রী পরিত্য কুমার বন্দ্যোপাধ্যায় এবং শ্রী স্বপন চক্রবর্তী। এটাই সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঋত্বিক হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অবশ্যই কলেজটির ক্যাম্পাস। এবার সভাপতি ভাষণ, সভাপতি শ্রী নির্মল কুমার নাথ। কালকে দুপুর 12টায় প্রথম অধিবেশন শুরু হবে। 12টা থেকে অনুষ্ঠান শুরু হবে। ক্রম পর্যায়ে যেভাবে সময় পারমিট করবে সেভাবে অনুষ্ঠান এগিয়ে চলবে। বলা আছে প্রথম অধিবেশন 12টা থেকে 2টো এবং 2টো থেকে 2:30 মধ্যাহ্ন ভোজন, 2:30 থেকে 4:30 অনুষ্ঠান শেষ করবার জন্য পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠান নিয়ে চলে গিয়ে হবে। এবার সভাপতি ভাষণ শ্রী নির্মল কুমার নাথ।